বিস্ময় জিজ্ঞাসা। প্রথম কিস্তি, মে 2020। করোনার ফাঁদে শিক্ষা জগৎ। মালিনী ভট্টাচার্য। স্কুলে পড়তে দেখেছি তখন প্রবন্ধ লেখার একটা ধাঁচা ছিল। যে কোনো বিষয়ের উপকারিতা অপকারিতা নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হতো তাতে। পরের প্রজন্মের শিশুরা যখন স্কুলে গিয়ে 2020 সালে দুনিয়াজোড়া ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রবন্ধ লিখবে, ততদিনে আশা করি উপকারিতা ও অপকারিতার ধাঁচা বাতিল হয়ে যাবে। এই মুহূর্তে করোনা ভাইরাস ও লকডাউনের উপকারিতা নিয়ে সেলিব্রিটি স্তরে এত আলোড়ন চলছে যে এক এক সময় মনে হচ্ছে সমগ্র মানবজাতির ভালোর জন্যই বোধহয় এর আবির্ভাব, এবং প্রায়শই অপকারিতার দায়টা বিশৃঙ্খল সাধারণ মানুষের কাঁধে চাপিয়েই তারা নিশ্চিন্ত হচ্ছেন। বাতাস পরিষ্কার হচ্ছে, গঙ্গার দূষণ কমেছে, পাখিরা ফিরে আসছে, বাবা মায়েরা শিশুদের সঙ্গে ঘরেই বেশি সময় কাটাচ্ছেন, চিত্রতারকারা নানাবিধ নতুন রান্নার পরীক্ষা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার সৃজনশীলতা অসম্ভব রকম বেড়ে গেছে। শুধু জনসাধারণ একটু বুঝদার হলেই সব ঠিক থাকতো। মানব সভ্যতার একটা গোড়ার কথা এই যে সমস্যায় পড়লে নিজেকে খাপ খাইয়ে নিয়েই মানুষ বাঁচার রাস্তা খোঁজে। গৃহবন্দী অবস্থায় যারা নতুন অভ্যাসের বৃত্ত তৈরি করে ব্যক্তিগতভাবে তার মোকাবিলা করছেন, তারা খাপ খাইয়ে নেবার কাজটাই করছেন। কিন্তু ভাইরাসের বিরুদ্ধে জান কবুল লড়াইয়ের প্রথম সারিতে যে চিকিৎসা বিজ্ঞানী ও জীবাণু বিজ্ঞানীরা গোটা মানবজাতির হয়ে লড়াই করছেন, তাদের প্রচেষ্টা সমস্যার সমাধান। তারা অন্য বিজ্ঞানীদের মতোই যুক্তির প্রয়োগ করে চিররহস্যময় বিশ্ব প্রকৃতির আদিম অযুক্তিকে বোঝার চেষ্টা করছেন। নতুন জ্ঞানের অভিমুখকে মানব কল্যাণের দিকে ঘোরানোই তাদের ব্রত। দৈনন্দিন অভ্যাসের বৃত্ত তৈরি করতে কিন্তু যুক্তির প্রয়োজন নাও হতে পারে। থালা বাজানো, ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালানো, বা RSS-এর নিদান অনুযায়ী নিয়মিত ধ্যানে বসা, বা মানে না জেনে সংস্কৃত মন্ত্র পড়ার অভ্যাসের সঙ্গে যুক্তির যোগ নেই। শৃঙ্খলা এখানে যান্ত্রিকতারই নামান্তর। অন্যদিকে ব্যাধিকে হারানোর লড়াই যারা লড়ছেন, তাদের সমাজের ভিতর থেকে শক্তি যোগাতে হলে শ্রেণী নির্বিশেষে সব মানুষকেই আহরণ করতে দিতে হবে যুক্তির অস্ত্র। ঠিক সেই কারণেই শিক্ষার প্রসঙ্গটি করোনার জমানায় প্রাসঙ্গিক। শিক্ষিত মানুষ মাত্রই যে যুক্তির মর্ম বোঝে আমাদের অভিজ্ঞতা তা বলে না, বরং শিক্ষিত যারা সাধারণ মানুষকেই সব বিশৃঙ্খলা ও বিপদের উৎস বলে মনে করেন, তারা নিজেদের যান্ত্রিক আতঙ্কে বদ্ধমূল থেকে নিজেদের বাঁচাতে চান। কেবল সাধারণ মানুষ সম্বন্ধেই নয়, অনেক সময় মুসলমানদের বা চীনাদের সব নষ্টের গোড়া মনে করে তাদের সম্বন্ধেও এমন ঘোর সন্দেহ তারা পোষণ করেন যার মধ্যে যুক্তির বালাই থাকে না। সাধারণ মানুষের মনে তাদের নিজেদের সম্বন্ধে তা আরও হীনমন্যতা তৈরি করে। তারা ভাবে কাজের জায়গায়, বাজারে বা হাসপাতালে বিশৃঙ্খলা এবং অব্যবস্থাই তাদের প্রাপ্য। তাদেরও বাঁচতে হলে তারই অনুসরণ করতে হবে। ওপরতলাতে অঙ্কুরিত সন্দেহ এবং আতঙ্কের বীজ যে কোনো মারাত্মক ভাইরাসের মতোই নিচের তলাতে ছড়িয়ে সেখানে যে উগ্র মব মেন্টালিটি তৈরি করতে পারে, আমাদের দেশের সাম্প্রতিক ইতিহাস থেকেই তার বহু উদাহরণ পাওয়া যায়। শিক্ষিতদের মধ্যেও যদি এমনই সংস্কার থাকে, তাহলে শিক্ষার কথা বলছি কেন? করোনার প্রকোপ যদি এই শিক্ষা ব্যবস্থাকে সাময়িকভাবে থমকে দিয়েও থাকে, তাতে অযুক্তির বিরুদ্ধে যুক্তির লড়াই কী এমন ক্ষতিগ্রস্ত হবে? এই অজানার আক্রমণ যখন অনেক দেরিতে আমাদের দেশে সরকারি স্বীকৃতি পেল, তার ঠিক আগের সময়টাতে সারা দেশে কি চলছিল একটু মনে করুন। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে তখন শিক্ষা জগতের নানা স্তর থেকে বিতর্ক উঠেছিল। তার প্রত্যক্ষ ফল হিসেবে কিন্তু তারই পাশাপাশি দেখেছি অনেকগুলি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে অসন্তোষ এবং বিদ্রোহের ঢেউ। বর্তমান পরিস্থিতিতেও যার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রতিশোধমূলক কাজকর্মে ভাটা পড়েনি। আমাদের রাজ্যে এবং অন্য দু একটি রাজ্যে জনপোষিত কিছু বিশ্ববিদ্যালয় এই অসন্তোষের লক্ষণ দেখা গেলেও শিক্ষা জগতের অন্যত্র যে এই ঢেউ সরাসরি বড় ধাক্কা দিতে পেরেছিল তা নয়। কিন্তু তারই ডানায় ভর দিয়ে উঠে এসেছিল অন্য এক আন্দোলন, যার ব্যাপকতা অনেক বেশি। নাগরিকত্ব নিয়ে মোদী সরকারের ফতোয়ার প্রতিবাদে দেশের নানা জায়গায় নানা মানুষের জমায়েত যেন শক্তি সঞ্চয় করেছিল পড়ুয়াদের বিদ্রোহ থেকেই। এতে অংশ নিয়েছিল যুব সমাজ এবং প্রচুর সংখ্যায় মেয়েরা। করোনা সংক্রমণের বিস্তার ও ভয়াবহতায় প্রতিবাদের ঢেউয়ের এই উচ্ছ্বাস যে মিলেই গেছে, সেটা অবশ্যই কাকতালীয় ব্যাপার। প্রথম ধাক্কাতে স্কুল থেকে শুরু করে গোটা শিক্ষাক্ষেত্র তালাবন্দি অবস্থায় চলে যাওয়াটাকে ষড়যন্ত্র বলাটা হবে বাড়াবাড়ি। কিন্তু যুক্তির নয়, শক্তির রাজত্বের চৌহদ্দি যারা বাড়াতে চায়, করোনার উপকারিতা কিভাবে ব্যবহার করছে তারা?
করোনার জমানা বিশৃঙ্খলার ভয় দেখিয়ে যুক্তির বদলে ফতোয়ার সাহায্যে রাজত্ব চালানোর কাজ আরও সহজ করেছে তাদের পক্ষে। শিক্ষা জগতের ভিতরের বাজারমুখী প্রবণতাকে আরও বাড়িয়ে তোলাই ছিল তাদের সব নীতি ও নির্দেশের অভিমুখ কেন্দ্র এবং এ রাজ্যে। উৎকর্ষের বাহানা করে শিক্ষায় সমানাধিকারের প্রসঙ্গকে খর্ব করার আয়োজন চলছিলই। বর্তমান সংকটে গদিয়ান শক্তি যখন যুক্তির নিয়ন্ত্রণকে অগ্রাহ্য করার একটা অজুহাত পেয়েছে সমানাধিকারের প্রসঙ্গ, তো তখন আরও প্রান্তিক হবারই কথা। পড়ুয়াদের ফি বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ ও নাগরিকত্ব নিয়ে আন্দোলন, এই দুয়ের মধ্যে মূলগত যোগসূত্রও ছিল সমানাধিকারের দাবি। প্রতিবাদ আন্দোলন থেকে থেমে যাওয়া তাই অযুক্তির শক্তিকে প্রবলতর করেছে। এর কী প্রভাব পড়বে শিক্ষা ব্যবস্থার উপর? সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইউনেস্কো থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে শিক্ষাক্ষেত্রের ওপর করোনা এবং দীর্ঘস্থায়ী লকডাউনের পার্শ্বপ্রভাব হতে পারে সাংঘাতিক। শত শত গরিব দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা বহু কষ্টে লেখাপড়া শেখার অধিকারটুকু পেয়েছিল, তারা সম্পূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সম্পর্ক হারাতে পারে। শুধুমাত্র এই কারণে নয় যে অনিশ্চিতকাল স্কুলের বাইরে কাটিয়ে তাদের পাঠের সদ্যলভ্য অভ্যাস নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে এই সংকটে বেকারি, গরিবি, ক্ষুধার বারবারান্ত যে ছবি স্পষ্ট হচ্ছে, তার ফলেও শিশুদের পক্ষে স্কুলে যাওয়া এবং সেখানে টিকে থাকা মস্ত বাধার সম্মুখীন হবে। এর দীর্ঘমেয়াদী ফল আমরা দেখতে পাবো উচ্চশিক্ষার ক্ষেত্রেও। সমাজের একটি বড় অংশ থেকে যদি স্কুলে আসাই বন্ধ হয়ে যায়, তাহলে সেই অংশের মানুষ কলেজ বিশ্ববিদ্যালয়ে তো আরোই আসতে পারবে না। স্বাধীনতার সত্তরাধিক বছর কাটবার পরে ভারতবর্ষ শিক্ষায় কিছুটা অগ্রগতির মুখ দেখেছে, সমানাধিকারের দিকে বেশ কয়েক পা এগিয়েছে। যে খামতিগুলো রয়েছে শিক্ষায় প্রবেশাধিকারের বৃদ্ধি তার কারণ নয়, কারণ শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ করা সে সরকারি অনীহা। বর্তমান সংকটে ইউনেস্কোর সতর্কবাণী আমাদের দেশের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে। প্রশ্ন হলো, যারা সরকারের রয়েছে তারা এর মোকাবিলা করার জন্য কী প্রস্তুতি নিয়েছে? যখন আচমকা প্রয়োজনীয় শৃঙ্খলা আনার কথা বলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হলো, তখন কিসে ছাত্রছাত্রীদের পড়াশোনা যথাসম্ভব কম ব্যাহত হবে তার কোনো পরিকল্পনা সরকার করা প্রয়োজন বলে মনে করেনি। এমনকি জনপোষিত হাজার হাজার স্কুলে পড়ুয়ারা যে মিড ডে মিল পায়, প্রায় স্কুল বন্ধ থাকলে তার কী ব্যবস্থা হবে তা নিয়েও সরকারি অবহেলা অত্যন্ত স্পষ্ট। কেরালার বাম গণতান্ত্রিক সরকার এক্ষেত্রে মিড ডে মিলের সরঞ্জাম বাড়ি বাড়ি পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছিল, কিন্তু মোদির বচনে এমন কোনো নির্দেশিকা পাওয়া গেল না। আমাদের রাজ্যে তো তা বিতরণের যে ব্যবস্থা আমরা দেখলাম, তাতে বোঝা গেল এক একটি সরকারি নির্দেশনামা মানুষের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করার ব্যাপারে কতটা সহায়ক হতে পারে। এই নির্বোধ অব্যবস্থায় ঠেলাঠেলি হুড়োহুড়ির দায়ী হলেন অভিভাবকেরা। তারপরেও রাজ্যে রাজ্যে কত শিশু এই ব্যবস্থা থেকেও বাদ পড়লো, তার হিসেব কে করবে? উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে দূর দূরান্ত থেকে যারা পড়তে এসেছে, প্রতিষ্ঠান ও ছাত্রাবাসগুলি তালাবন্দি হয়ে যাওয়ায় তারা যে মুশকিলে পড়ল, সে বিষয়ে কোনো ব্যবস্থার আশ্বাস সরকারি বয়ানের কোথাও মিলল না। অর্থাভাবের কারণে তারা যখন পাত্তারি গোটাতে বাধ্য হলো, কেউ কি খোঁজ নিয়েছিল তাদের মধ্যে শতকরা কতজন আবার শিক্ষাক্ষেত্রে ফিরতে পারবে, আর কতজন গভীর অনিশ্চয়তায় পড়ে পড়াশোনা স্থগিত রেখে যে কোনো কাজ নিয়ে নিতে বাধ্য হবে? যাকে সাড়ম্বরে মানব সম্পদ বলা হয়, তার এই অপচয় নিয়ে কেউ মাথা ঘামায়নি। আমাদের মুখ্যমন্ত্রী এতদিন বাদে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বলছেন কোটা থেকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনবেন, যখন তিনি ভালোই জানেন লকডাউনে অন্তর্রাজ্য চলাচল নিষিদ্ধ। ছাত্র সমাজ সম্বন্ধে উদাসীন্য ও ভণ্ডামি কেন্দ্রের চাইতে রাজ্যে কি কম? তারপর এলো পঠন পাঠনের বিষয়টি। কি করে পাঠ্যক্রম শেষ হবে, উচ্চশিক্ষায় পরীক্ষা কেমন করে নেওয়া যাবে, এসব প্রশ্ন জনাবর্তে উঠতে শুরু করলো। তালাবন্ধের পরে এই বিষয়টি নিয়েও কেন্দ্রে বা রাজ্যে কর্তৃপক্ষ চিন্তা করার প্রয়োজন মনে করেনি। বস্তুত চ্যানেলে মোদির যে কটি আবির্ভাব আমরা দেখেছি, সেখানে এই বিষয়টি নিয়ে তাকে কখনোই চিন্তিত মনে হয়নি। কোনো কার্যকরী পদক্ষেপের আশ্বাসও তিনি দেননি। শুধু ইউজিসি সম্প্রতি একটি নির্দেশিকা পাঠিয়েছে পরীক্ষা গ্রহণ কিছুটা পেছনোর বিষয়ে। তাতে একটাই সুবিধা হয়েছে আমাদের রাজ্যে, যারা হুকুম জারি করে পঠন পাঠন ছাড়াই বিনা পরীক্ষায় সবাইকে পরের সেমিস্টারে যাবার অনুমতি দিতে উদ্যত হয়েছিলেন, তাদের ঠেকানো গেছে। তারই মধ্যে শুধু উচ্চশিক্ষায় নয়, স্কুলেও অনলাইন ক্লাসের তত্ত্ব দারুণভাবে মাথাচাড়া দিয়ে উঠল। আজকের দিনে দূরশিক্ষার প্রাসঙ্গিকতাকে অস্বীকার করার প্রশ্ন উঠছে না, কিন্তু অদূর ভবিষ্যতে এটা উচ্চশিক্ষায়, এমনকি স্কুল স্তরেও ক্লাসরুম ভিত্তিক শিক্ষার বিকল্প হয়ে উঠবে, এমন আজগুবি কথা কোনো শিক্ষাবিদ বলবেন না।
উচ্চস্তরের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে অনেক টাকা দিয়ে ছাত্ররা পড়তে আসে, সেখানেও কি এত উন্নত ইন্টারনেটের ব্যবস্থা সম্ভব যা দিয়ে সব ছাত্র অনলাইনে সব শিখে যাবে? দূরবর্তী এলাকার ছাত্ররা যাদের ইন্টারনেট বা স্মার্টফোনের সুবিধা নেই, তারা এর বাইরে পড়ে থাকবে নাকি? রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুদিন আগে অনলাইন শিক্ষা চালু করার আস্ফালন করেও পিছু হটতে বাধ্য হয়েছেন। কিছু বেসরকারি বাংলা চ্যানেল টিআরপি বাড়াতে খ্যাতনামা শিক্ষকদের সাহায্যে অনলাইন ক্লাস বলে একটি জিনিস চালু করেছেন। খ্যাতনামারা ভেবে দেখবেন তাদের নিজেদের যে ছাত্রছাত্রী এ সুযোগ নিতে পারল না, তাদের ক্ষতিপূরণে তারা কি করবেন? আমেরিকা এখন অনলাইন ক্লাস নিয়ে শিক্ষার ক্ষতিপূরণের চেষ্টা হচ্ছে, কিন্তু সমীক্ষা দেখাচ্ছে ৭৫% ছাত্রছাত্রী ঠিকমতো শিখতে পারছে না। ছাত্র কতটা শিখলো, শিক্ষকও সে সম্বন্ধে নিশ্চিত হতে পারছেন না। ভার্চুয়াল লার্নিংয়ের গুণ গাইছেন তারাই যারা মনে করেন ক্যাম্পাসে পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে সরাসরি চিন্তার আদান প্রদানের কোনো প্রয়োজন নেই। এতে করোনার বিপদ ছাড়া দাবি দাওয়া, আন্দোলন ইত্যাদির উটকো বিপদ থেকেও মুক্তি পাওয়া যাবে। তাছাড়া সরকারেরও খরচ কমবে। কেন্দ্রীয় সরকার বর্তমান পরিস্থিতিতে পঠন পাঠনের কঠিন সমস্যার মোকাবিলায় কোনো সামগ্রিক নীতি বা প্রকল্পের কথা ভাবছে বা এমন প্রমাণ আমাদের কাছে নেই। নয়া শিক্ষানীতিতে অবশ্য দূরশিক্ষাকে উচ্চশিক্ষা প্রসারের একটি মূল হাতিয়ার করে তোলার কথা বলা হয়েছে। এই মওকায় তারা জনপ্রিয়তা বাড়লে তার কেন্দ্রীয় প্রবক্তারা খুশিই হবে। কিন্তু আসল কথা হলো, শিক্ষাক্ষেত্র থেকে সবচাইতে বঞ্চিত অংশটির বাদ পড়ার যে সম্ভাবনা করোনা সংকটে দেখা দিয়েছে, তা নিয়ে কেন্দ্র রাজ্য কারোর কোনো উচ্চবাচ্য নেই কেন? অনুমান করা কি ভুল হবে যে এটা তাদের অবাঞ্ছিত নয়? বিনা ব্যবস্থায় মরাকে যেমন জনসাধারণ ভবিতব্য বলে মেনে নিতে বাধ্য হয়েছে, তেমনি বিনা ব্যবস্থায় যদি সঙ্গতিহীনদের শিক্ষাক্ষেত্র থেকে নির্বাসিত করার একটা স্বাভাবিক পন্থা পাওয়া যায় তো মন্দ কি? বিজ্ঞানীরা মারণ ভাইরাসের বিরুদ্ধে যা লড়াই করছেন, সামাজিক স্তরে তা মদত পাবে না যদি সাধারণ মানুষকে এভাবে অযুক্তির কবলে ঠেলে দেওয়া হয়। কিন্তু তাতে গদিয়ানদের কি এলো গেল? আ স্কার অন দ্য ওয়ার্ল্ড, তীর্ণা ভট্টাচার্য। লিখতে বসে একসাথে কুড়িয়ে বাড়িয়ে আনি কটা শব্দ, পাশাপাশি রাখি, তারপর লুডো খেলায় হেরে যাওয়া বাচ্চার মতো নেড়ে ঘেঁটে দিই সব কিছু। দু হাঁটুর মাঝে মুখ গুঁজে বসে থাকি অনেকক্ষণ। সময় হতাশা এনেছে, একাকিত্ব, কষ্ট, অনিশ্চয়তা, বিরক্তির সাথে এ সমস্ত সব কিছুই। খাওয়ার সময় ওই হেঁটে হেঁটে মরে যাওয়া কণ্ঠা বেরোনো মজুরটার মুখ মনে পড়তো কদিন আগে। ধীরে ধীরে আর পড়েনি। অন্য মুখ ভেসে এসেছিল ও জায়গায়, তারপর আরেকটা, তারপর আরও একটা। স্লাইড শোয়ের মতন পাল্টে যাওয়া যেন। রাজ্য কেন্দ্রের মধ্যে চলা অনন্তর চাপানুতর, সরকারের তরফ দিয়ে বাড়তে থাকা গাফিলতি, অপর্যাপ্ত টেস্ট, সচেতনতায় খামতি, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থার অভাব আর নেমে যেতে থাকা অর্থনীতির সূচক মিলেঝুলে তৈরি করেছে মাকড়সার জাল। আমরা আটকে মাছির মতন, কানামাছি বুঝি। গরিব দেশে বাড়ছে আতঙ্ক, অর্ধাহার, মৃত্যু। তবু এটুকুই সব নয়, হতেও পারে না নিয়ম মতো। আখের গোছাতে না, লাল পতাকা, সাদা পতাকা শহর জুড়ে, রাজ্য জুড়ে, দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আপৎকালে। ওটাই ট্র্যাডিশন। এখনও ছড়িয়ে পড়ে লড়ছেন কমরেডরা, লড়ছেন দাঁতে দাঁত চেপে। দল মত নির্বিশেষে সাধ্যমতো পৌঁছে যাচ্ছে সাহায্যের হাত। থুকফুক করতে থাকা প্রাণগুলো টিকে যাচ্ছে এবারের মতো। ভোটে নয় হয়তো, তবে শুভ কামনায় জয় মেলে নিশ্চিত। যা হোক, শুরু থেকে এ পর্যন্ত সহজেই পড়ে ফেলা গেছে, কিন্তু ওই সহজ কথা ঠিক ততটা সহজ নয়, হয় না জেনারেলি। সপ্তাহ গড়িয়ে মাসে পড়েছে লকডাউন, চলবে আরও অনন্ত। বাড়তে থাকবে উৎকণ্ঠা, আর পাল্লা দিয়ে বাড়িয়ে যেতে হবে লড়াই। এ কথা ঠিক, আলাদা আছি প্রত্যেকে দূরে দূরে, কিন্তু দূরত্বে না তো। কোয়ারেন্টাইনে ঘরে বসে, একা বসে, দূরে গ্রামে থাকা বন্ধু রেশন পাচ্ছে না শুনে আমাদের যে ছটফটানি, বাচ্চাকে কি খেতে দেবে ভেবে মরতে চাওয়া বাপের খবর পেয়ে বাড়তে থাকা আমাদের যে কষ্ট, ওতেই তো, তাতেই তো একসাথে আছি আমরা। আরও 2-3 মাস পর জালজট যন্ত্রণা কাটিয়ে সামনাসামনি দেখা হওয়ায় যে আলিঙ্গন হবে, তার কসম খাই, চোয়াল শক্ত রেখে হাত মুঠো করে শপথ নিই, এভাবে এসময়, এভাবে অসময়ে
একসাথে থেকে যাব আমরা, যাবই। Encountering Pandemic, Ishina Das. None of us get to experience a global pandemic in the entirety of our lives. So when COVID-19 happened, it trembled our daily life. Being the first social media pandemic, one can imagine the rate at which word and panic flew all across the world. To define a pandemic in a biological sense, it is a global health crisis led by an aboriginal disease to a particular region which gets a global footing via contagious spread. So, the COVID or the coronavirus disease of 2019 started as an epidemic in Hubei province of mainland China, but slowly became a pandemic because its spread was inevitable. Without proper measures to control the disease when it first broke out and constant denial, it's evident that a disease with an R naught of 2 persons at a time would spread like a wildfire. With cases rising up on the cost of FE9 medical resources, the COVID-19 slowly became a global health and economic crisis. Major shutdowns in the global economy in a day's span, with trade and daily life being held on a standstill and billions being spent on social and welfare and healthcare, this pandemic became one of its kind in modern times. Encountering a pandemic is like encountering an approaching truck with a lot of potholes in between you and the truck. Either the truck maneuvers its way and hits you, or it gets stuck in those potholes. No, I'm not using metaphors to explain the situation. Using metaphors to explain a pandemic is sheer absurdity, especially if you use war metaphors. If you draw our attention to our home country, Prime Minister Modi has compared the situation to a war and a battle. Donald Trump refers himself to a wartime president. A global health crisis is not in any way a crisis faced in wars. Comparing these two only leads to great agitation, panic, and communal and racial disputes. Pandemics aren't wars, they are natural crises. Nobody benefits from it other than the countries which create and patent the curing vaccines, but that's just about it. Nobody is ever prepared to face one, but how you face one is a big scale to measure a country's greatness. Giving bold speeches and targeting communal rifts will not give the poor employment, nor will they give people food. So how do we face a crisis such as a pandemic with great care? Now the economy going in ruins is a given. No consumers, no trade, no money pooling in, and on top of that you have nationwide lockdowns in over 200 countries. So you can't prevent the economic crisis for as eager as we are to start social and economic life. We can do so without degrading the public health, even when it comes with great economic cost where there is more expenditure than income. It is better than the alternative. So in order to prevent an economic collapse, the government along with private sectors have to be under great scrutiny and supervision by public health officials that cautiously let some social and economic life go on and restart production. For the economy to recover, we need to first face the health crisis and tackle it with great measures. So being heavily inspired by the success of South Korea and Taiwan, India planned the Bhilwara model, which is basically mass testing, monitoring the faction that is affected and taking avid measures in vulnerable areas and potentially immune sectors. Amidst maintaining social distance and being privileged enough to buy your essential groceries, it's better we do not panic purchase and be considerate of other people around us. The governments around the world, the World Health Organization, the various public health sectors and officials, and the various health officials are taking their lives on the cost of the greater good. Since we can't do much to stop an ongoing crisis, we can help prevent it by staying away from being a potential courier. রাজনীতির সময় হয় অদ্য। তর্পণ সরকার। ফুল খেলবার দিন নয় অদ্য। শুনেছিলাম এই নতুন দশকে ভারতবর্ষে এই মহামারী পরিস্থিতি তৈরি হওয়ায় এর সাথে জানা গেল সুভাষ মুখুজ্জে আর এক লাইন লিখতে ভুলে গেছিলেন, সেটা কয়েকজন এই বাজারে পূরণ করে দিয়েছে।
কান পাতলেই শোনা যাচ্ছে, রাজনীতি করবার দিন নয় অদ্য। অবশ্য ভুল কিছুই নয়। এই যে এত বড় একটা ব্যবস্থা গোটা গ্রহ জুড়ে ফাঁদা রয়েছে, একদল লোক মাথার থেকে পায়ে ঘাম ফেলে সেই ব্যবস্থার যন্ত্রপাতি চালানোর জ্বালানি জুগিয়ে যাচ্ছে, আর একদল লোক সেই মেশিন থেকে তৈরি মালপত্র সাঁটাচ্ছে আর ফুলে ফেঁপে উঠছে। সেখানে যখনই এক আধবার জ্বালানির জোগাড়ে প্রশ্ন করে বসে, হ্যাঁ গা, এই যে আমরা রাত দিন খেটে এইসব বানাচ্ছি, সেগুলোতে কি আমাদের একটুও হক নেই? তখনই অবশ্য সেই ফুলে ফেঁপে ওঠা লোকগুলো ভারী বিরক্ত হয়। বিরক্তি অনেক কারণেই হয়। ধরা যাক সেই ঘামে ভেজা লোকগুলো বলল, শুনছেন, শয়ে শয়ে লোক রোগে মরছে, খাবার নেই, থাকার জায়গা ভাগ করে নিতে হয় ইঁদুরের সাথে, কিছু করুন। ডাইনিং টেবিলে গান্ডে পিণ্ডে গিলতে থাকা লোকগুলো তখন বিরক্ত হয়ে নিজের ঘরে বেশি করে হিট স্প্রে করবে। কিন্তু মুশকিল বাঁধল এবার। এই নব্য আগত ভাইরাসটি এমন গান্ডে পিণ্ডে গেলা বা না খেয়ে থাকা লোক দেখে না, ছড়িয়ে যায় নিজের খেয়ালে একজন থেকে আরেকজনে। সরকার থেকে সব বন্ধ করে সবাইকে ঘরে স্বেচ্ছাবন্দি থাকতে বলেছে। দৈনিক লাভের অঙ্কে খানিক বিরতি পোহাতে হচ্ছে মালিকদের। কিন্তু এতদিন যা কামিয়েছে তাতে এমন কয়েকশো মহামারী পায়ের ওপর পা তুলে বড় এলইডি টিভিতে নেটফ্লিক্স দেখতে দেখতে দিব্যি কাটিয়ে দিতে পারবে। আর যারা ঘামে ভিজে মেশিন চালায় বা ফসল ফলায়, তারা ঘামেই ভিজছে, মজুরি বন্ধ। সরকার চাল দেবে, সেই চাল পাড়ার তৃণমূল নেতার বাড়ির ব্যালকনিতে সাজিয়ে রেখেছে। তারা বাড়ি ফেরার জন্য ধু ধু হাইওয়ে দিয়ে হেঁটেই যাচ্ছে। মাঝে আবার তাদের পাকড়াও করে বেশ করে ব্লিচিং জলে ধুয়ে দিচ্ছে সরকার। সেই উড়ালপুলের নিচেই রাত কাটাতে হচ্ছে, যেটা বানাতে পিচ গরম করেছিল তারাই। ঠিক এই সময় যদি তারা একবার চেঁচিয়ে ওঠে, ধুর, দেশের রাস্তা বানিয়েছি আমরা, দেশের জন্য সব কারখানা চালিয়েছি আমরা, আমাদের দিয়ে এই তোমরা সব কাজ করিয়ে নিয়েছো, এখন আমাদের ভাত কেন দেবে না? তখনই শান্ত গলায় রিমোট দিয়ে এসির টেম্পারেচারটা 2 ডিগ্রি কমিয়ে বলা হবে, রাজনীতি করার সময় নয় অদ্য, অতএব চুপ থাকো, দেখতে থাকো এই সার্কাসে কিভাবে কত রঙিন আলোয় খেলা দেখাচ্ছেন আমাদের মাননীয়ারা। অথচ একটু মুখ তুলে চাইলেই চোখে পড়ে সার্কাসের তাঁবুটাই ফাটা। বৃষ্টি পড়লে জল পড়ে গোটা খেলাটাই মাটি হবে। তখন যদি বলো, যখন এইসব রোগের খবর শোনা যাচ্ছে তখন কেন ব্যবস্থা নিলেন না, তখন গম্ভীর গলায় মনের থেকে বাতেলা শোনা যাবে, আহা, তখন তো আমাদের শহীদ ট্রাম্প মহাশয়কে নিয়ে জাগলারি দেখাচ্ছিলাম, ওনার বসার জায়গার পাশের অংশটার তাঁবু রং করতে হচ্ছিল না, আর ওই অমিতটা তো ব্যস্ত ছিল দিল্লিতে, একটু লোক মারছিল, ওর আবার মাঝে মাঝে হাতে একটু রক্ত না দেখলে হয় না। আবার শোনা যাচ্ছিল নবজাগরণের সময় নাকি ফিরে এসেছে। কলিকাতার রাস্তাঘাটে নাকি স্বয়ং ভগিনী নিবেদিতা ইটের টুকরো দিয়ে আঁক কেটে নতুন আগত ভাইরাসের বিরুদ্ধে নবভাবে জেগে ওঠার পাঠ দিচ্ছিলেন বঙ্গকে। এমনকি গোটা পৃথিবী পিপিই নামের এক প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগালেও বঙ্গে তখন চলছিল রেনকোট। এমন সব নয়া ব্যবস্থাদি যিনি করছেন, তাঁর হাত ধরেই যে বঙ্গে নবজাগরণ প্রবেশ করেছে এ বিষয়ে নেটিজেনরা নিশ্চিত ছিলেন। কিন্তু কি করে কে জানে এমন মহামানবীর হাত ধরে বঙ্গের কোনায় কোনায় তৈরি হওয়া সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলো, যেগুলো ওনার অনুপ্রেরণায় তৈয়ার হয়েছে বলে সবাই বড় বড় কাগজের পাতাজোড়া বিজ্ঞাপন থেকে জেনেছিলেন, এই মহামারীর বাজারে সেগুলো কোনো কাজ করছে না। হয়তো ওগুলো উনি প্রস্তুত করেছেন আরও বড় কোনো মহামারীর জন্য। এই ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহের মধ্যে বিস্তৃত মারির জন্য ওগুলো নেহাতি মশা মারতে গ্রেনেডের সমান। হয়তো ওই সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলি এই ছায়াপথ জোড়া অসুখ হলে কাজে আসবে। তবে রাত বিরেতে কবর দিয়ে বা পুড়িয়ে দিয়ে লাশের সংখ্যা গায়েব করার চেষ্টা মাঠে মারা গেল। এ বিষয়ে নিপুণ শিল্পী হতে আর পারলেন কই মাননীয়া? সেই তো ধরা পড়ে গেল আপনি সংখ্যা কমিয়ে দেখাতে চাইছিলেন। নিবেদিতা কি এমন লুকোছুপিতে বিশ্বাস করতেন কে জানে, আমরা জানবো কি করে? বিবেকানন্দ জানেন হয়তো। হ্যাঁ,
কিন্তু একটা ব্যাপার আমরা জানি, যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হয়, তখনও আপনার উত্তর ওই 56 ইঞ্চির থেকে কোনো অংশে অন্য আসে না। আপনাদের দুজনের ভুংভাং কাজ নিয়ে কোনো প্রশ্ন করলেই আপনারা চেঁচামেচি করে বলেন রাজনীতির সময় নয় অদ্য। কিন্তু আপনারাই এই লকডাউনের সুযোগে আন্দোলনের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরার মতো অরাজনৈতিক কাজে সামিল হন। 2 মাস কাজ না থাকায় শ্রমিকদের থেকে কড়াকণ্ডা গুণে রেল ভাড়া নেওয়ার জনদরদি অশ্লীলতার উদাহরণ তৈরি করেছেন আপনারা বেশ। গোটা ভারতবাসীর মনে থাকবে অনেক দিন। কিন্তু এই ঘামে ভেজা লোকগুলো জানে রাজনীতিরই সময় অদ্য। অদ্য শুধু নয়, কাল পরশু প্রতিদিনই রাজনীতির। আপনারা চাল ঝেড়ে দেওয়ার রাজনীতি করতে পারলে আমরাও ভাত চাই বলে রাজনীতি করব, বেশ করব। দুটো খেতে পড়তে পারার কথা বলবই। গোটা দেশে স্বাস্থ্য খাতে দিনের পর দিন বরাদ্দ কমিয়ে যাওয়ার সময় আপনার হুঁশ যে থাকে না, সেটারও কারণ আপনার 56 ইঞ্চির 1% লোকের পকেট ভরানোর রাজনীতি। তাই আমাদের ঠিক করে চিকিৎসা হবে না, দিন কাটাতে হবে ধুধু হাইওয়েতে হাঁটতে হাঁটতে। আর এই ট্র্যাজিক দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনি থালা বাজাবেন, আর সন্ধে নামলে প্রিভিলেজড ফ্ল্যাটের ব্যালকনি থেকে হালকা করে মোমের আলো মারবেন। অত সহজে সব হবে না। আগের অনেকগুলো প্রশ্নের উত্তর স্কিপ করে গেছেন, কিংবা সব প্রশ্নেরই এক উত্তর খাতায় লিখে এসেছেন। রাজনীতি করার সময় নয় এটা। কিন্তু সবকটা প্রশ্ন যখন এক নয়, তাই এক উত্তরও মেনে নেওয়া হবে না। আপনাদের খাতায় লাল কালিতে বড় করে শূন্য দেওয়া হবে, আর রিমার্কে লিখে দেওয়া হবে রাজনীতিরই সময় এখন। যে রাজনীতি খিদে পেটে খাবারের কথা বলে, সেই রাজনীতির সময় এটা। কিন্তু হ্যাঁ, এটা রাজনীতির সময় নয় অবশ্যই। আপনাদের চাল ঝেড়ে দেওয়ার বা মানুষের গায়ে ব্লিচিং স্প্রে করার রাজনীতির কিংবা হিন্দু মুসলিম ভাগাভাগির রাজনীতির সময় এটা নয়, কখনোই হতে পারে না। প্রকৃতির দান্দিকতা, শুভদীপ বন্দ্যোপাধ্যায়। স্কুলে পড়তে আমাদের সব থেকে প্রিয় ক্লাস ছিল প্র্যাকটিক্যালের। যা কিছু শিখতে থাকা বইয়ের পাতায়, তাই করে দেখা হাতে কলমে। তবেই সম্পূর্ণ হবে জানা বোঝা। কেন এই হাতে কলমে করে দেখা আমাদের এত টানে? তার ইতিহাস দীর্ঘ। আমাদের আজকের দিনে শিক্ষা কেবলই ক্লাসরুমে বসে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি হলেও শিক্ষা যে আসলে বেঁচে থাকার কৌশল হিসেবে কতখানি প্রয়োজনীয়, তা আমাদের পূর্বপুরুষদের দিকে তাকালেই বোঝা যায়। সৃষ্টির আদিতে প্রকৃতির নানা রহস্যময় আচরণের ফলে মানুষ ছিল হতবাক, ভীত। প্রকৃতির এই রহস্য অনুসন্ধান করাই ছিল আদি শিক্ষা। প্রাচীন গ্রিক সভ্যতা কিংবা সমসাময়িক অন্যান্য সভ্যতার মানুষরা এই কাজে এগিয়েছিল অনেকটাই, কিন্তু মধ্যযুগে এই কাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বিজ্ঞান ধর্মে আচ্ছন্ন হয়ে পড়ে। চার্চের ধারণাগুলিকে চ্যালেঞ্জ করার ফল হতো মারাত্মক। গ্যালিলিও গ্যালিলির পরিণতির কথা আমরা সকলেই জানি। প্রকৃতি বিজ্ঞানের চর্চা আবার শুরু হয় রেনেসাঁর পর থেকে, কিন্তু অষ্টাদশ শতকের মাঝামাঝি অবধি তা চলে কিছু গোড়া ধারণার উপর ভিত্তি করে। সেই সময় ধারণা ছিল বস্তু জগৎ অপরিবর্তনশীল, সৃষ্টির কাল থেকে এখনো অবধি তা একই রকম আছে। জীবাশ্ম আবিষ্কারের উপর ভিত্তি করেই ধারণা ভেঙে দেন ইমানুয়েল কান্ট 1755 সালে। কান্টের কথাগুলিকে সমর্থন জানায় কোষ বিভাজনের তত্ত্ব। এরপর হেগেলের চিন্তায় আসে দান্দিকতা, আর অবশেষে মার্কস দেখান যে সমগ্র বস্তু জগৎই দান্দিকতার নিয়মেই চলে। একটা সহজ উদাহরণে বোঝা যাবে। জলের মধ্যে তাপ প্রয়োগ করা হলে 99 ডিগ্রি সেলসিয়াস অবধি তার পরিমাণগত পরিবর্তন হয়। 100 ডিগ্রি সেলসিয়াসে তা পৌঁছলেই তার হয় গুণগত পরিবর্তন, সে বাষ্প হয়ে যায়। আমরা দেখতে পাই পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন সূত্রের প্রয়োগে। এই বাষ্পই আবার উচ্চতায় পৌঁছে কম তাপমাত্রায় জমাট বেঁধে মেঘ তৈরি করে। সুতরাং জল থেকে বাষ্প থেকে মেঘ আমরা খুঁজে পাই নেতির নেতিকরণ সূত্র। এভাবেই খুঁজলে দেখা যাবে প্রকৃতি তথা সমগ্র বস্তু জগৎ চলে দান্দিকতার নিয়মেই। প্রকৃতির রহস্যগুলো যত উন্মোচিত হতে থাকলো, তত মানুষের ভয় কমে গেল, বেড়ে গেল আধিপত্য বিস্তারের লোভ। বর্তমান ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থা প্রকৃতির সাথে পরস্পর নির্ভরতার সম্পর্ক ভেঙে ফেলে তাকে ব্যবহার করতে চায় ব্যক্তিগত লাভে।
ঠিক যেরকম জুরাসিক পার্ক সিনেমায় এই পরিবেশে বেঁচে থাকতে অক্ষম বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদের তৈরি করা হলো প্রভূত অর্থ ব্যয় করে, তারপর তাদের প্রদর্শনীতে বসিয়ে খুলে ফেলা হলো পার্ক বা ব্যবসা। এই সমাজ ব্যবস্থা শুধুমাত্র ব্যক্তিগত লাভের কথা ভাবে, পরিবেশ নিয়ে সে সচেতন নয়। এর ফল কি ভয়াবহ হতে পারে আমরা তা অ্যামাজনের জঙ্গলে দেখেছি। যথেচ্ছভাবে গাছ কাটা কিংবা জলের অপচয়, এই ধরনের পরিমাণগত পরিবর্তন থেকে অবশ্যই পরিবেশ প্রকৃতিতে গুণগত পরিবর্তনও হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে দুর্যোগের সংখ্যা। এর ফলাফল হিসেবে অচিরেই ঘটছে বৃহৎ মহামারী, খরা কিংবা সুনামি। কোভিড-19-এর কারণে আমরা জানি এই ধরনের দুর্যোগ মানবজাতির জন্য কতটা ভয়াবহ। আমরা এও জানি যে সমাজ ব্যবস্থায় দুর্যোগের মোকাবিলা করতে অক্ষম। তাই সভ্যতার অগ্রগতির স্বার্থেই আসুন ব্যক্তিগত যুদ্ধ ছেড়ে দিন বদলের যুদ্ধ করি।